খনিজ সম্পদ জীবাশ্ম লেকচার 18 সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 17টা লেকচার কভার করেছি। আজকে আবার লেকচার 18 দেখতে থাকো, আশা করি বুঝবা। যেহেতু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে সবগুলো বেসিক ডিসকাস করেছি, আশা করি আমাদের সিকিউ প্রবলেম করতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সো দেখো, উদ্দীপকের পি যৌগের অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। এখানে পি যৌগটা কি, দেখো আদ্র বিশ্লেষণ করবো, পানি যোগ করবো, ইথানল পাবো। আচ্ছা, তো অ্যালডিহাইড প্রস্তুতিতে কিন্তু আমরা এই বিক্রিয়াটা দেখাইছিলাম। সো দেখো, আমি শর্ট করে লিখছি, এই পি যৌগটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইথিন, CH2 ডাবল বন্ড CH2। এটা ইথিন হবে না, সরি, এটা ইথাইন হবে। ইথাইন, CH ট্রিপল বন্ড CH, এটা হবে ইথাইন। ইথাইন, এটা হচ্ছে পি যৌগ। সো ইথাইনের আদ্র বিশ্লেষণ, আমরা যদি পানি যোগ করি, ওকে, সো এই জিনিসটা লিখবো 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট আর 80 ডিগ্রি সেলসিয়াস। দেন আমরা কি হয় CH3CH, রাইট। এটা পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয় বলেছিলাম তোমাদেরকে। এটা হচ্ছে ইথানল, রাইট, ইথানল, ওকে। দেন এটা আমি লিখে দিই, তারপর 20% H2SO4, 2% মার্কিউরিক সালফেট HgSO4, 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমাদের এটা ঘটবে। ঠিক আছে, এখন উদ্দীপকের পি যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা বর্ণনা করো। তাহলে আমাদের অসম্পৃক্ত যৌগ হলো আমাদের, এটা হচ্ছে পি, ইথাইন। এখন কোয়েশ্চেন হলো পি যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা বর্ণনা করো। তাহলে অসম্পৃক্ততা পরীক্ষা কিভাবে করব? এটাকে বলে বিয়ার পরীক্ষা, এটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা। দেখো, প্রথম পরীক্ষার নাম হচ্ছে কি বিয়ার পরীক্ষা। আমরা বিয়ার পরীক্ষা যদি করি, ব্রোমিন পরীক্ষাটা করি। প্রথম ব্রোমিন পরীক্ষা, এই ব্রোমিন পরীক্ষার মাধ্যমে আমরা কি নিশ্চিত হব? দেখো, যেহেতু আমরা এখানে এটা হচ্ছে কি CH ট্রিপল বন্ড CH ইথাইন, এর সাথে যদি আমরা ব্রোমিন যোগ করি, 2 অণু ব্রোমিন যোগ করব, তখন আমরা যেটা পাবো, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের তরল, লাল বর্ণের তরল। আচ্ছা, এটা হচ্ছে লাল বর্ণের তরল, অর্থাৎ বিষয় অনেকটা বলতে গেলে বিষয়টা এইরকম। একটা পাত্র নাও, ঠিক আছে, এই পাত্রে ব্রোমিন আছে, এরকম ব্রোমিন আছে, লাল বর্ণের ব্রোমিন আছে। তুমি এখানে কি করলা, ইথিন যোগ করলাম, মনে করো CH ট্রিপল বন্ড ইথাইন যোগ করলা। যোগ করার পরে একটু পর কি হয়ে যায়, এটা বর্ণহীন দ্রবণ তৈরি হয়ে যায়, এরকম। হ্যাঁ, বর্ণহীন দ্রবণ তৈরি, ওটা লাল কালারটা দ্রবীত হয়ে যায়। সো সেটাকে আমরা এভাবে লিখি, সেটা হচ্ছে CH Br2 বন্ড CH Br2। এটাকে তুমি এভাবে লিখতে পারো, সেটা হচ্ছে এরকম যে কার্বন কার্বন একটা, হাইড্রোজেন হাইড্রোজেন, ডাবল বন্ড ভাঙলে 2টা হাত সৃষ্টি হবে, ডাবল বন্ডে 2টা হাত সৃষ্টি হবে। ওকে, ফাইন। সো এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। ওকে, সো তুমি এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো। তো এটার নাম কি, 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। কারণ 1 নম্বরে 2টা, 2 নম্বরে 2টা, সেই জন্য এটার নাম হচ্ছে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। এবং এটা হচ্ছে বর্ণহীন তরল, বর্ণহীন তরল। তাহলে এটার নাম হচ্ছে ব্রোমিন পরীক্ষা। আমরা এটার মাধ্যমে নিশ্চিত হতে পারি যে এখানে ট্রিপল বন্ড আছে। অ্যাকচুয়ালি এই বিক্রিয়াটা অ্যালকিনও ঘটাবে, অ্যালকাইনও ঘটাবে, কিন্তু অ্যালকাইন এই ধরনের বিক্রিয়া দেখায় না। সো এই ধরনের বিক্রিয়াকে বলে জৈব যৌগের অসম্পৃক্ততার প্রমাণ। তাহলে উদ্দীপকের পি যৌগের অসম্পৃক্ততা বর্ণনা করো। পি যৌগ হলো আমাদের এখানে ইথাইন, ইথাইনের অসম্পৃক্ততা পরীক্ষার জন্য আমরা একটা পরীক্ষা দেখালাম, ব্রোমিন পরীক্ষা। ঠিক আছে, আমরা আর একটা পরীক্ষা দেখাতে পারি, সেটার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষাটা কি, সেম বিষয়টা ব্রোমিন পরীক্ষার মতো। আর একটা পপুলার বিক্রিয়া আছে, তার নাম হচ্ছে বেয়ার পরীক্ষা। সো 2 নম্বর হচ্ছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষা, এই পরীক্ষার মাধ্যমে আমরা কোন যৌগ অসম্পৃক্ত কিনা সেটা আমরা বুঝবো। অসম্পৃক্ত মানে হচ্ছে বুঝে বেসিক্যালি হয় দ্বিবন্ধনযুক্ত যৌগ, না হয় ত্রিবন্ধনযুক্ত যৌগ, আর কিছু না। তাহলে আমরা দেখো, আমরা ইথাইনটা লিখলাম, ইথাইন বা এসিটিলিন, এর সাথে আমরা যদি জাইমন অক্সিজেন যোগ করি, তো জাইমন অক্সিজেনের উৎস কি, ক্ষারীয় KMnO4, পটাশিয়াম পারম্যাঙ্গানেট,
ক্ষারীয় KMnO4, এই দুটোর বিক্রিয়া থেকে জাইমান অক্সিজেনটা পাওয়া যায়। এটা হচ্ছে গোলাপি বর্ণের তরল, গোলাপি বর্ণের পিঙ্ক কালারের আর কি, গোলাপি বর্ণের দ্রবণ, ঠিক আছে। তো গোলাপি বর্ণের দ্রবণটা বর্ণহীন হয়ে যায় এবং একটা যৌগ পাওয়া যায় এখানে, সেটার নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা হচ্ছে বর্ণহীন তরল পাওয়া যায়। তো এটার আমরা কিভাবে উৎপন্ন হয় সেটা তোমাদেরকে আমি দেখাইছিলাম। সো এখানে এত বেশি বিস্তারিত বলছি না আমি। এটার নাম অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, বা এটার একটা নাম আছে ইথেন 1,2-ডাইউইক অ্যাসিড। সো আশা করি তোমরা, এটা বর্ণহীন তরল। সো আমরা এই পরীক্ষার মাধ্যমে আমরা পি যৌগের অসম্পৃক্ততা প্রমাণ করতে পারবো, পরীক্ষা দেখাতে পারবো। এটা হচ্ছে ব্রোমিন পরীক্ষা আর এটা হচ্ছে বিয়ার পরীক্ষা। তাহলে সুতরাং পি যৌগটি একটা অসম্পৃক্ত যৌগ, ঠিক আছে। আমরা কনক্লুশন টানবো এভাবে। আশা করি আমরা বিয়ার পরীক্ষা ব্রোমিন পরীক্ষা দুটাই আমরা অলরেডি অ্যালকাইন অধ্যায়ে আমাদের প্রায় লেকচার 7-এ, মেবি 6 না 7-এ তোমরা দেখিও, আমরা ইন ডিটেলস ডিসকাস করেছিলাম। তো আশা করি ওটা নিয়ে আর কথা বলার দরকার নেই, এটা আমরা এখানে দেখাই দিছি। বলা যায় এখানে কিন্তু আমাদের বেসিকের বাইরে এখনো কোনো কোশ্চেন আসে নাই, ঠিক আছে। উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে স্টার প্রস্তুত করা সম্ভব, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। তাহলে আমরা গ নম্বরটা আলহামদুলিল্লাহ ডান। ঘ নম্বরটা কিউ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। আচ্ছা দেখি আমরা, এটা আর একটা পার্ট, এটা আমাদের জন্য খুবই বেসিক জানা লাগবে। আচ্ছা, উদ্দীপকের কিউ থেকে পলিমার এবং এস থেকে স্টার প্রস্তুত করা সম্ভব, বিক্রিয়া সহ বিশ্লেষণ করো। কিউটা কি 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে সেটা হচ্ছে ইথানল, এটার নাম কি ইথানল, রাইট। এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে কোনো পলিমার পাবো কিনা। হ্যাঁ পাবো, কিভাবে পাবো সেটা থেকে। এই ইথানলকে তুমি প্রথমে যেটা করবা সেটা হলো, এর সাথে যখন আমরা H2SO4 যোগ করি, আমরা জানি H2SO4 হচ্ছে নিরোধক, ডিহাইড্রেন্ট। 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই ইথানল থেকে আমরা কি পাবো, ইথিন পাবো, রাইট। ইথিন পাবো, প্লাস পানি বের হয়ে যাবে, প্লাস পানি, এইটার নাম হচ্ছে ইথিন, রাইট। সো এখান থেকে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায় বলতে এখান থেকে OH চলে যায় আর এখান থেকে H চলে যায়। তাহলে যৌগটা হবে এরকম, এভাবে তার যৌগ হবে না, এই দুইটা মিলে কি হয়ে যায়, ডাবল বন্ড সৃষ্টি হয়ে যায়, তাই না। আচ্ছা, সেটা আমরা তোমরা পারবো। এখন ইথিন হচ্ছে মনোমার, আমরা এটা থেকে পলিথিন পাবো চাইলে, n সংখ্যক ইথিন। সো এটা হচ্ছে মনোমার, এটা আমরা পলিথিন পাবো এখান থেকে, রাইট। কিভাবে, সেটা হচ্ছে কি 1000 অ্যাটমসফিয়ারিক চাপে 200 ডিগ্রি সেলসিয়াস লাগবে, সামান্য অক্সিজেন লাগবে, আর কিছু না। তাহলে আমরা কি পাবো, ডাবল বন্ড ভেঙে সিঙ্গেল বন্ড হবে, n সংখ্যক অণু। এটা হচ্ছে পলিমার, বা এটা হচ্ছে পলিথিন, রাইট, পলিথিন পাবো। সো তাহলে আমরা পেয়ে গেছি পি যৌগ। আমরা কি পেলাম, কিউ থেকে পলিমার, কিউ থেকে আমরা, কিউ হচ্ছে 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এখান থেকে আমরা কি পেলাম, পলিমার পেলাম। আচ্ছা, তাহলে এটা মনোমার, এটা হচ্ছে পলিমার। তাহলে আমরা কি করলাম, আর এই ইথানলকে ইথিনে নিয়ে গেলাম, অলরেডি আমরা দেখাইছি, রাইট। আচ্ছা, সো এটা পারবো। এবং এস থেকে স্টার প্রস্তুত করা সম্ভব কিনা, যেহেতু আমরা এটা অ্যালকোহল পেয়েছি, এই অ্যালকোহলের জারণ অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণে জৈব অ্যাসিড পাবো, খুবই ইজি। আচ্ছা, তাহলে আমরা এখন কিউটা পেলাম। এখন কিউ হচ্ছে কি আমাদের CH3, এটা হচ্ছে কিউ, CH3 CH2OH। এই কিউর সাথে যখন আমরা জাইমান অক্সিজেন যোগ করব তখন আমরা আর পাবো, আর মানে CH3 CH2, এটা হচ্ছে আর, এটা কি আর মানে হচ্ছে এটা হচ্ছে ইথানল। এই আর থেকে আমরা আবার আর কে যদি জারিতে করি, CH3 CH2 এর যদি জারিতে করি, এই আর কে যদি জারিতে করি, তাহলে আবার কি পাবো আমরা, CH3 COOH, ইথানোয়িক অ্যাসিড, আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে জানা দরকার,
স্ট্রংলি জানা দরকার সেটা হচ্ছে এরকম, ডিরেক্টলি তো জাইমিন অক্সিজেন যোগ করতে পারবে না। এই জাইমিন অক্সিজেনের সোর্স কি? জাইমিন অক্সিজেনের সোর্স হচ্ছে K2Cr2O7 প্লাস গাঢ় H2SO4। এই দুইটার মিক্সার থেকে কি পাওয়া যায়? পটাশিয়াম ডাইক্লোরাইড এবং গাঢ় H2SO4 মিক্সার থেকে আমরা বেসিক্যালি কি পাই? জাইমিন অক্সিজেনটা পাই। তো এটা যেন তোমরা লিখো, আর কিছু না। তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের এস। ওকে, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড আর এটা হচ্ছে কিউ হচ্ছে ইথানল। এই দুইটা এখন বলা হচ্ছে এস থেকে স্টার প্রস্তুত করা যাবে কিনা, সম্ভব কিনা বিশ্লেষণ করো। ওকে, পাবো আমরা কিভাবে? এটা হচ্ছে আমাদের এস। সো আমি লিখে দিচ্ছি CH3COOH। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, রাইট? এর সাথে আমরা ইথানল যোগ করব। আমি একটু এদিকে এটাকে একটু এভাবে লিখছি, H লিখলাম, O লিখলাম, CH2 CH3। এখন আমরা লিখব কিভাবে লিখব? এস্টার হচ্ছে আমাদের জৈব অ্যাসিড এবং অ্যালকোহল, এই দুইটার বিক্রিয়ার ফলে যে বাচ্চা পাওয়া যায়। আচ্ছা, এই যে এখান থেকে কোনো পানি বের হয়ে যাবে, আর কিছু না। তাহলে দেখো CH3 COOCU COO এভাবে লিখে আমরা লিখলাম CH2 CH3, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমাদের কি চলে যাবে? H চলে যাবে, এখান থেকে OH চলে যাবে। তাহলে আমরা এটা লিখবো কিভাবে? এদিক থেকে অ্যালকাইল অংশ, এদিক থেকে অ্যালকানয়েড অংশটা লিখে আমরা, সেটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে ইথানয়েড। এটা একটা এস্টার, তাই না? ইথাইল ইথানয়েড এস্টার লিখতে পারবো, বা এস্টারটা পাশে লিখতে পারবো। এই এস্টারটা হচ্ছে যত রকম ফ্রুট আছে পৃথিবীতে, ফুল ফ্রুট যতগুলো ফুল ফল, এগুলোর সুগন্ধির জন্য দায়ী হচ্ছে এই এস্টার নামক কেমিক্যাল। এই ধরনের এস্টার নামক কেমিক্যালগুলো হচ্ছে বেসিক্যালি ফুল এবং ফলের সুগন্ধির জন্য দায়ী। এবং এই এস্টারটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড, জৈব অ্যাসিড, ইথানোয়িক, নট অনলি ইথানোয়িক অ্যাসিড, এটা মিথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, যেটা বলেন এখন, জৈব অ্যাসিড এবং অ্যালকোহল, এই দুইটার বিক্রিয়া থেকে আমরা কি পাই? ইথাইল ইথানয়েড এই জিনিসটা পাই, এস্টার জিনিসটা পাই। এবং এটা কিন্তু তোমাদের জন্য নতুন নয়, এই বিক্রিয়াটা অলরেডি তোমাদের ক্ষেত্রে, তোমাদের সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আছে, একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আছে এই বিক্রিয়াটা, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি প্রশ্নটা আসছে জৈব রসায়ন থেকে বা খনিজ সম্পদ জীবাশ্ম থেকে। কিন্তু দেখো, এটার জন্য এই কোয়েশ্চেনটা সলভ করতে গেলে তোমার অবশ্যই সপ্তম অধ্যায় সম্বন্ধে খুব ভালো ধারণা লাগবে। এই জন্য অনেকে তোমরা করাটা কি, সেটা হলো যে টোটাল 12টা চ্যাপ্টার আছে, আমি হয়তো ভালো করে 7টা দেখবো, 8টা দেখবো, ওখান থেকে পাবো, ওভাবে চিন্তা করতে পারবে না। তোমাকে পুরো চ্যাপ্টারটা, পুরো বই কভার করতে হবে, বেসিক পুরো জানতে হবে। না হয় তুমি দেখবা যে, ধরো সপ্তম অধ্যায়ের সাথে যদি এই প্রশ্নটা লাগাই দিই, কেমন লাগবে? দেখবা যে তুমি একদম পারবে না। এই জন্য সব চ্যাপ্টার জানা লাগবে আর কি, ঠিক আছে? সো তাহলে আমরা এটার বেসিক, আশা করি আমাদের যে খনিজ সম্পদ জীবাশ্ম, এই বেসিক যতগুলো বেসিক আমরা ডিসকাস করেছি, এই বেসিকের মধ্যে এই কোয়েশনগুলো আছে, এটার বেসিক আছে। সো আলাদাভাবে কোনো বেসিক আমরা অ্যাকচুয়ালি লাগা নাই। এখানে আমরা অলরেডি সেটা, যেমন ইথাইন থেকে ইথানল, এটা আমরা দেখেছি। দেন আমরা কিউ 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, সেটাও পারবো। অ্যালকোহলের জারণে ডিহাইড্রেট লিহের জারণে জৈব অ্যাসিড, ওকে, এটা আমরা কনভার্সন অনেকভাবে দেখেছি। আমাদের জাস্ট এই জায়গায় এসে স্টারটা কীভাবে প্রস্তুত করবে, এটা অনেকের জন্য একটু প্রথম দিকে একটু প্রবলেম হইতে পারে, পরে অবশ্যই ঠিক হয়ে যাবে, কারণ আমরা অলরেডি এটা সপ্তম অধ্যায়ে দেখেছি, ঠিক আছে? সো আশা করি পারবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।